দর্শক দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার বাই কাজী অ্যান্ড কাজেটি। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, বাংলাদেশের স্কুল ভর্তি ব্যবস্থায় আবারও কিন্তু বড় ধরনের পরিবর্তনের কথা চিন্তা করছে সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এবং সেখানে ফেরত আসছে আগের মতো ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষা বাতিলের কথা কিন্তু চালু করার কথা কিন্তু জানিয়েছেন শিক্ষামন্ত্রী, এবং দীর্ঘ আলোচনা এবং পর্যালোচনার পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে লটারি চালু থেকে শুরু করে এই ভর্তি পরীক্ষা আবার যে ফেরত আসছে, এই অবস্থায় আগামী 2027 থেকে যেটা শুরু হবে, শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাবে, এই ভর্তি বাণিজ্য আবার নতুন করে শুরু হবে কিনা, শিক্ষার্থীদের উপর এটি কেমন প্রভাব ফেলবে, এই সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, শিক্ষা বিষয়ক গবেষক। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং যারা দেখছেন যেখান থেকে সবাইকেই রমজানের শুভেচ্ছা। প্রথমে আপনি যেহেতু একজন শিক্ষা বিষয়ক গবেষক, শিক্ষা নিয়ে আপনি গবেষণা করেন দীর্ঘদিন ধরে, আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা করতে চাই যে লটারি না পরীক্ষা, একজন গবেষক হিসেবে আপনি এটিকে কিভাবে দেখছেন? কোন দিকে যাওয়া উচিত বা কোন দিকে যাওয়া উচিত না, আপনার গবেষণা কি বলে? দেখুন, পৃথিবীতে বিভিন্ন জায়গায় যে শিক্ষা পদ্ধতি রয়েছে, যেখানে ভর্তি নিয়ে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়। বাংলাদেশের জন্য লটারি যেটা ছিল, লটারির মধ্যে কিছু সমস্যা আছে, কিছু সুবিধাও আছে। সুবিধা হচ্ছে যেটা ছিল যে এখানে যে প্রতিযোগিতা, যে ভর্তির জন্য যে প্রতিযোগিতা, শিশু বয়সের যে উপর একটা মানসিক চাপ, সেটি এখানে ছিল না। কিন্তু অসুবিধা হচ্ছে যে লটারির মাধ্যমে কিন্তু আপনি মেধাবীকে যাচাই করতে পারছেন না। যার সন্তানটি অধিকতর মেধাবী বলে মনে করে, সে কিন্তু তার কাঙ্ক্ষিত জায়গায় চান্স পাচ্ছে না ভর্তিতে। আরেকটি বিষয় হচ্ছে যার বাড়ি যেখানে, যার বাসাটা যেখানে, সেই জায়গাতে যখন সে লটারিতে হলো না, তাকে কিন্তু দূরে যেতে হচ্ছে। তিনি তার মানসিকভাবে বিপর্যস্ত হন। পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রয়েছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যে লটারি অথবা আপনার ভর্তি পরীক্ষা, দুটির মধ্যেই সুফলও আছে, কুফলও আছে, সমস্যা আছে, সমাধানও আছে। তো এখান থেকে সরকার যেটা, আপনি যেটা বলেছেন শুরুতেই যে লটারি বাতিল করতে যাচ্ছে বলছেন, আসলে কিন্তু সরকার এখনও এভাবে কনক্রিট কোনো সিদ্ধান্ত নেননি। আপনাদের জানা আছে যে বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যিনি, তিনি কিন্তু এর আগেও দায়িত্বে ছিলেন 2001 থেকে 2006। জি, এবং সেই সময় তিনি মন্ত্রণালয়ের একদম শীর্ষ ব্যক্তি ছিলেন না। এখন কিন্তু তিনি শীর্ষ ব্যক্তি। 2 নম্বর হচ্ছে তার আরেকটা বিষয় আছে, ইমপ্রুভ আছে, সেটা হচ্ছে ওই সময় মন্ত্রিত্বের পরে তিনি কিন্তু শিক্ষা নিয়ে অনেক লেখাপড়া করেছেন। সুতরাং তিনি আন্তর্জাতিক মানের বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, এবং এখনও তো অনেক সময় আছে। এটা তো মার্চ মাস, আগামী 2027 সাল থেকে চালু করতে চেয়েছেন, হয়তো ভালো কিছু সিদ্ধান্ত নেবেন। আপনি যে কথাটা বলছিলেন যে সুফল এবং কুফল দুইটাই আছে, তো যখন ভর্তি পরীক্ষা চলে আসবে তখন শিশুদের মানসিক চাপের একটা বিষয় নতুন করে যুক্ত হবে। বাংলাদেশের শিশুরা যখন ভর্তি পরীক্ষার কথা যদি আমি বাদও দিই, এমনিতে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে তাতে প্রতিটা বাচ্চাই কিন্তু কোচিং করে, এটা অস্বীকার করার কিছু নেই। প্রতিটা বাচ্চাকে কোচিং করতে হচ্ছে। তো এই কোচিংয়ের পর এখন বড় ক্লাসে যেয়ে বাচ্চাদের জন্য কোচিং বাধ্যতামূলক করতেই হচ্ছে। ছোট বয়সের বাচ্চারা হয়তো এখন পর্যন্ত কিছুটা ছাড় পাচ্ছে। তো এখন যদি এই ভর্তি পরীক্ষা আবার শুরু করে, তখন একদম প্রথম শ্রেণীর যে বাচ্চা, যে জীবনে প্রথম স্কুলে যাচ্ছে, তার জীবনের শুরুটাই হচ্ছে গিয়ে ভর্তি পরীক্ষার মতো একটা কঠিন বিষয়টি দিয়ে। এই জায়গাটা আপনি কিভাবে দেখবেন? তার কি স্কুল ভীতি তৈরি হবে কিনা, স্কুলের প্রতি বিতৃষ্ণা তৈরি হবে কিনা? এটা কিছুটা তৈরি হবেই। কারণ হচ্ছে যে শিশুর যে বিকাশ, সেটিতে বাধা হবে। এবং এখানে আমাদের আরও, ভর্তি পরীক্ষা তো আসলে শুধুমাত্র একটা ভর্তি প্রক্রিয়া, কিন্তু প্রকৃতপক্ষে শিশুর বিকাশে আমাদের অনেক জটিলতা রয়েছে। আপনি জানেন যে সরকারি নিয়মে ক্লাস 1-এ ভর্তি হবে 6 বছর বয়সে, এবং এসএসসি পরীক্ষা দিবে 16 বছর বয়সে। কিন্তু আমাদের ক্লাস 1-এর আগে আরও 3টি ক্লাস প্রায় সিংহভাগ স্কুলেই রয়েছে। কোনো কোনো স্কুলে ঢাকায় ক্লাস 1-এর আগে 4টি ক্লাস রয়েছে। তাহলে 6 বছর বয়সে যদি তাকে ক্লাস 1-এ পড়তে হয়,
তার আগে যদি 4 ক্লাস পড়তে হয়, সে কয় বছর থেকে লেখাপড়া শুরু করছে? এখানে একটা বড় প্রবলেম আমাদের কিন্তু আছে। আলটিমেটলি যেটি দাঁড়ালো, তখন সে তো আসলে 2 বছরে লেখাপড়া শুরু করতে পারছে না, শুরু করছে 3 বছর, 3.5 বছরে। তাহলে ক্লাস 1-এ যখন সে পড়ছে, তখন কিন্তু তার বয়স আসলে 6 বছর থাকছে না, তাকে বয়স হাইড করতে হচ্ছে বা এই ধরনের জটিলতা। এইগুলো হয়েছে একটু কিন্ডারগার্টেন স্কুল চালু হওয়ার পরে একটা কম্পিটিশান এসেছে সেই জায়গায়। তো সেখানেও কিন্তু একটা মানে শিশুর উপর একটা এখানে আমি আরেকটা ইনফরমেশন আপনার সাথে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে ক্লাস 1-এ যখন ভর্তি হচ্ছে, ভর্তি হওয়ার পরেই কিন্তু বাচ্চাদেরকে সরা ক খ কিছুদিনের মধ্যে বলার পর লিখতে শুরু করতে হয়। জি, তো যদি কোনো বাচ্চা যার আগের কোনো ওরিয়েন্টেশন নাই, সে যদি ক্লাস 1-এ ভর্তি হওয়ার কিছুদিন সে মুখে সরা ক খ বললে, এরপরে তাকে লিখতে শুরু করতে বলা হচ্ছে। এই জায়গা থেকে কিন্তু অভিভাবক যারা আছেন তারা কিন্তু আরো আর্লি এজে ক্লাস শুরু করেন। তো সিলেবাস নিয়ে এখানে কোনো কাজ আছে কিনা? না, বাংলাদেশের আমরা যেটা মনে করি যে বাংলাদেশের মূল সমস্যাটাই সিলেবাসে। আমাদের কারিকুলামটা যুগ উপযোগী আমরা করতে পারিনি। এমনকি দেখুন যে গ্লোবাল যে গ্লোবাল ডিমান্ড অনুসারে আমরা কিন্তু লোকবল তৈরি করতে পারি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার এইটি একটি বেসিক প্রবলেম যে আমরা আমাদের সিলেবাসকে ডেভেলপ করে যুগ উপযোগী করতে পারিনি। আমরা এখনও অনেক সেই ব্রিটিশ ধাঁচের সিলেবাস নিয়েই আমরা পড়াশোনা করছি দেশে। এখানে সিলেবাসটাই একটা ইম্পর্টেন্ট। পুরো শিক্ষা ব্যবস্থা তো আসলে ছোট একটি বিষয় না, ভর্তি পরীক্ষা হয়তো তার মধ্যে একটা ছোট পার্ট। হ্যাঁ, আসলে কিন্তু বেসিক্যালি শিক্ষার তো অনেক সিলেবাস ঠিক করতে হবে। শিক্ষক আমার একটি রিসার্চে আসছে যে যে কোয়ালিটি এডুকেশন, এই জায়গাতে আমরা অনেক এবং কোয়ালিটি এডুকেশনের জন্য তো কোয়ালিটি এডুকেটর দরকার হবে। সেই আমাদের শিক্ষকরা যথেষ্ট যোগ্য কিনা, সিলেবাস যোগ্য কিনা, এনভায়রনমেন্টের একটা ইস্যু আছে, গভর্নমেন্টের বাজেটের একটা ইস্যু আছে। আমাদের বাজেট কিন্তু আপনি জানেন যে শিক্ষায় অনেক কম বাজেট করা হয়। যেখানে ইউনেস্কো বলেছে যে মোট জিডিপির মিনিমাম 6% টাকা শিক্ষায় ব্যয় করা দরকার বাংলাদেশের, সেখানে আমাদের কিন্তু কখনোই 2%-এর উপরে যায়নি আজ পর্যন্ত। এটা 1.76 থেকে 1.9-এর মধ্যেই আমাদের বাজেটটা রয়ে গেছে। তো এরকম করে অনেকগুলো সমস্যা রয়ে গেছে শিক্ষায়। এই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো, যে ভর্তি বাণিজ্য, জোনিং সিস্টেমের কথাও সামনে আসছে, সবকিছু নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। তবে একটা বিরতির সময় হয়েছে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড গাজেটি। কথা বলছিলাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নতুন করে আবার যে ভর্তি যুদ্ধ শুরু হওয়ার কথা চলছে তা নিয়ে। বিরতির আগে আমরা যে জায়গাটায় ছিলাম, যে আপনি ছোট বাচ্চাদের কথা বলছিলেন। তো বাংলাদেশ তো এখন আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে এই জায়গাটা আটকে নেই। পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আমরা এখন সবই জানতে পারছি। পৃথিবীর বহু উন্নত দেশে কিন্তু একদম ছোট বয়সের যে বাচ্চা, তাদের কিন্তু ক্লাসে কোনো ট্রেডিশনাল পড়ালেখা নেই, পরীক্ষা নেই, কিছু নেই, তাদেরকে কিন্তু এক্সপ্লোর করতে দেওয়া হয়। তাহলে এই মুহূর্তে আমরা যদি এই লটারি, ভর্তি পরীক্ষায় সব কিছু বাদ দিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট ক্লাস পর্যন্ত যদি আমরা উন্নত বিশ্বের কোনো মডেল ফলো করতাম, তাহলে কি হতো? কেন করতে পারছি না আমরা? দেখুন, উন্নত বিশ্বে শিক্ষকদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ধরুন আপনি শিক্ষকদের উপর আমাদের কিন্তু পুরোপুরি শিক্ষা ব্যবস্থা ডিপেন্ড করতে পারছেন না। আমরা আমাদের শিক্ষকদেরকে সেভাবে তৈরি করতে পারি নাই। অনেকগুলো সমস্যা রয়েছে এখানে। প্রথম, শিক্ষক নিয়োগ সিস্টেম, শিক্ষকের স্যালারি, আপনি শিক্ষককে যে ফ্যাসিলিটিস দেন। সরকারি প্রাইমারি স্কুলে একজন শিক্ষক 11,000 টাকা থেকে 17,000 টাকার মধ্যে বেতন পায়। এই টাকায় বর্তমান বাজারে সংসার চালানো, পরিবার চালানো, তিনি তো একজন শিক্ষিত মানুষ, সমাজের মধ্যে আমরা তার কাছে মডেল আশা করছি এবং আমরা তাকে 3য় শ্রেণীর করে রেখেছি। তো 3য় শ্রেণীর একজন মানুষের কাছ থেকে আপনি 1ম শ্রেণীর নাগরিক আশা করতে, এটা একটা আমাদের কল্পনাটা মনে হয় একটু ত্রুটি আছে এখানে। তো এরকম অনেকগুলো বিষয় রয়েছে। তো সেই জায়গা থেকে আপনি উন্নত দেশের মডেল, যেমন আমি যদি বলি ফিনল্যান্ড, কানাডা, তারপর জাপান, এই সমস্ত দেশের যে সিস্টেম আছে, তার আগে একটু বিষয় আপনাকে বলে নিই। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেকগুলো ভাগ করে ফেলেছি, অনেকগুলো ধারা করে ফেলেছি
এখানে ধরুন আমরা সরকারি প্রাইমারি স্কুলের একটা শিক্ষা ব্যবস্থা আছে, বেসরকারি স্কুল আছে, কিন্ডারগার্টেন স্কুল আছে, সাথে মাদ্রাসা তো আরো আছে, আছে বাংলা মাধ্যম, বাংলা ইংরেজি মাধ্যম, ভার্সন। ইংরেজি মাধ্যম আছে। হ্যাঁ, আবার শুধু প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুলকেও যদি আমি ভাগ করি, আপনি দেখেন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা বলছি প্রাইমারি স্কুল। এই ক্লাস 1-এর আগে একটা ক্লাস প্রাক প্রাইমারি নামে একটা প্রাক প্রাথমিক বলে। একটা স্কুল আছে, এবং সেটা হচ্ছে প্রাক প্রাইমারি, অর্থাৎ 1-এর আগের একটা ক্লাস থেকে শুরু করে 5 পর্যন্ত এটা একটা স্কুল। কোনো কোনো স্কুল আছে আবার তার আগে আরেকটা ক্লাস আছে, প্রি প্রাক নামেও সম্ভবত এরকম একটি নাম, আরেকটি ক্লাস আছে। তার মানে ক্লাস 1-এর আগের আরও 2 ক্লাস থেকে শুরু করে 5 পর্যন্ত স্কুল আছে। এর মধ্যে আবার কোন স্কুল আছে এখান থেকে 8 পর্যন্ত রয়েছে। এবং আমরা যারা গবেষণা করি, আমরা যখন অন্য দেশের সাথে এই পরিসংখ্যান অ্যানালাইসিস করতে যাই, আমরা অ্যানালাইসিস করতে পারি না, কারণ আমরা বলতে পারি না বাংলাদেশের প্রাইমারি স্কুলের সংখ্যা কয়টি, বাংলাদেশের হাই স্কুলের সংখ্যা কয়টি, বলতে পারি না। কারণ আপনি কোনটাকে হাই স্কুল বলবেন? 6 থেকে এসএসসি পর্যন্ত। তাহলে আপনি দেখেন আমাদের ক্যাডেট কলেজগুলো, ক্যাডেট কলেজের আদলে এই যে রাজুক কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, এগুলো ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা কলেজ বলছে। আবার কোনো কোনো স্কুল আছে 3 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এখন এটাকে আপনি কি প্রাইমারি স্কুল বলবেন, নাকি তাকে হাই স্কুলের মধ্যে ফেলবেন, নাকি কলেজের মধ্যে ফেলবেন? এই জন্য আপনি যখন কোনো ডেটা কালেক্ট করতে যান, ডেটাটা আপনি খুব হযবরল অবস্থা হয়ে যায়। আমরা ডেটা অ্যানালিসিস করতে পারি না। তো এইগুলো হয়েছে কেন? এটা হচ্ছে দীর্ঘমেয়াদী আমাদের কোনো গবেষণা ইনস্টিটিউট নাই শিক্ষা সেক্টরে। শিক্ষা তো হতে হবে গবেষণা করে, কিন্তু আমাদের শিক্ষা হয়েছে উপস্থিত একটা সমাধান করা হয়েছে যে এরকম একটা বিষয় করলে ভালো হয়, আমরা সেভাবে করে ফেলি। কিন্তু আপনি একটু আগে শিক্ষকদের কথা যেটি বলছিলেন, যে শিক্ষকদের হচ্ছে বেতন ভাতা, তারা কোন গ্রেডে বেতন পাচ্ছেন, এই সব কিছু নিয়ে আপনি কথা বলছিলেন। জি, তো এবং এইখান থেকে কি আসলে কোচিং বাণিজ্যের সূত্রপাত হয় কিনা, যে যখন তার যেখানে ইনকাম, প্রাইমারি ইনকামের সোর্স যেখানে তার যেটা হওয়ার কথা, সেখানে যদি তার বেতন পুষিয়ে যেত, তাহলে হয়তো অনেকেই এই কোচিং বাণিজ্যের দিকে এতটা মনোযোগী হতেন না। তো মেইন জায়গাটা কি এখানে কিনা, যে শিক্ষকদের বেতন এত কম যে এখান থেকে হচ্ছে কি কোচিং বাণিজ্য এত দূর প্রসার লাভ করেছে? আপনি একদম ঠিক পয়েন্টেই কথা বলেছেন। বেতন বাড়ালেই শিক্ষকরা সব ভালো হয়ে যাবে সেটা আমি বলছি তা না, না, বাট কিন্তু অনেকগুলো সমস্যা। বেতন হ্যাঁ। আপনি যদি না দেন, একজন লোক, আমি রিসেন্টলি একটা জায়গায় ডেটা অ্যানালাইসিস করতে গিয়ে আমি খুবই আশ্চর্যিত হয়েছি। আমি একজন শিক্ষক, আমার কাছে খারাপও লেগেছে। সেটি হচ্ছে বাংলাদেশের কোনো একটি শহরে যত বিল্ডিং হয়েছে, আবাসিক বিল্ডিং, এই বিল্ডিংয়ের অধিকাংশ বিল্ডিং তৈরি করেছে স্কুলের শিক্ষকরা, বিভিন্ন লেভেলের স্কুলের শিক্ষকরা। আমি খুবই হলাম যে তারা কেন? এখন যেহেতু তারা তাদের বেতনে চলতে পারছে না, সামাজিক স্ট্যাটাস নাই শিক্ষকদের, রাষ্ট্রীয় স্ট্যাটাস নাই, আর্থিক স্বচ্ছতা নাই, বিশেষ করে পুঁজিবাদীর এই অর্থনীতিতে আপনি যতক্ষণ শিক্ষকরে মানে সম্মানের দুনিয়া তো নাই, এখন তো টাকার দুনিয়া, সেখানে আপনি যখন তাকে টাকাটাও দিচ্ছেন না, তখন সে ভাবছে যে আমি কি করছি, তাহলে আমি অন্যভাবে কোনো টাকা ইনকামের একটা পথ খুঁজে বের করি। এই অন্যভাবে বের করার মধ্যে একটি হচ্ছে কোচিং। আপনি যদি ওইটাকে বন্ধ করতে চান, তাহলে নিয়ম করে বন্ধ করার আগে তার যে বেসিক ডিমান্ডটা সমাজের স্ট্যাটাস অনুসারে, আপনি যদি দেখেন আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, কলকাতায়ও কিন্তু একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন আমাদের প্রাইমারি স্কুল শিক্ষকের বেতন থেকে 4 থেকে 5 গুণ বেশি। এটি একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে, যদিও সরকার আস্তে আস্তে কিন্তু এটি ইমপ্রুভ করছে, সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের একটা সময় প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের সময় এসএসসি পাস শিক্ষক নেওয়া হয়েছে। এসএসসি পাস করার পরে একজন মানুষ আসলে শিক্ষক হিসেবে কতটা ইফেক্টিভলি তার বুদ্ধিবৃত্তিক জায়গাটা কতটুকু গড়ে ওঠে। 2 নম্বর হচ্ছে শিশুদের শিক্ষার জন্য কিন্তু টিচিং মেথোডোলজি ইটস ভেরি ইম্পর্টেন্ট। শিশুদের সাইকোলজি বোঝা কিন্তু একটি ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু শিক্ষকতার ক্ষেত্রে এখানে বিএড বা এমএডকে কম্পালসারি করা হয়নি, কলকাতা যেটা করেছে। তো এখন শিক্ষক যখন হচ্ছে, এবং আমাদের অনেকেরই শিক্ষকতার ক্ষেত্রে আমরা দেখেছি চাকরিতে, যে আমার একটা সার্ভেতে এসছে যে আমি সার্ভে কোশ্চেনের মধ্যে একটা ছিল যে আপনি কি এটা খুব ইচ্ছা করে এসেছেন শিক্ষকতায়, নাকি আপনি চাকরি না পেয়ে এসেছেন, মানে শেষ দিকে এসেছেন। তা অনেক একটা পার্সেন্টেজ আসছে তারা ফার্স্ট চয়েস উইলিংলি এখানে শিক্ষকতা। আমাদের সময় একদমই শেষের দিকে, আমি আপনাকে ছোট একটা প্রশ্ন করে ছেড়ে যেতে চাই, 30 সেকেন্ডের মধ্যে আপনার কাছ থেকে উত্তরটা আশা করছি। যে এখন যে কথাটা হচ্ছে যে ভর্তি পরীক্ষা নতুন করে আসবে,
তো ভর্তি পরীক্ষা যদি নতুন করে আসে কোন কোন জায়গাটা সহ যদি আমরা কাজ করি তাহলে হয়তো এটা আরো ভালো ফলাফল দেবে আমাদের জন্য? ভর্তি পরীক্ষা যদি হয় সেক্ষেত্রে হয়তো ভর্তি পরীক্ষাটা সরকার হয়তো আরও ইজি করবেন, সহজ করবেন, যেন কোচিংয়ের দিকে অর্থাৎ কারিকুলামের মধ্যে বইয়ের মধ্যে যেন শিশুর থাকে। আমার মনে হয় সেটা করবেন সরকার। অবশ্য আরও সময় নিচ্ছেন, সময় নিয়ে এটা চিন্তা করছেন, চিন্তা করে এটার একটা বাস্তব জায়গা থেকেই হয়তো এটা উদ্যোগ নেবেন, সেটি আমরা প্রত্যাশা করি। এবং যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী এখন অনেক স্কিলড এই বিষয়ে, তিনি এই ধরনের উদ্যোগ নেবেন সেটাই আমরা আশা করি। তবে সেই ক্ষেত্রে যেটা হলো যে একদম বইয়ের মধ্যে থাকা, সহজ করা এবং সঠিক নজরদারি করা। কারণ এই ভর্তি পরীক্ষায় কিন্তু আবার একটা সিন্ডিকেট তৈরি হয়, প্রশ্ন ফাঁসের একটা সিন্ডিকেট। আপনি জানেন যে এইটাকে কন্ট্রোল করা, উনি যদিও সেটাই আমরা চেষ্টা করব, যাতে আশা করব যাতে হচ্ছে যেই সিদ্ধান্তই আসুক সেটা যাতে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা ব্যবস্থার জন্য যাতে জনবান্ধব হয়, কল্যাণকর হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। যারা যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নতুন করে যে ভর্তি পরীক্ষা যুক্ত হওয়ার কথা চলছে তা নিয়ে। আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। কাল দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।